বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমি আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট প্রোগ্রামে রসায়ন বিজ্ঞানের পঞ্চম অ্যাসাইনমেন্ট অরবিটালের সংকরণ ও রাসায়নিক বন্ধন এই শিরোনামে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে এর উপরে সংক্ষিপ্ত আলোচনা করছি। আমাদের এই আলোচনাটি শুধুমাত্র অ্যাসাইনমেন্টটি ভালো বোঝার জন্য এবং এখানেও একটি নমুনা অ্যান্সার শিট উপস্থাপন করা হয়েছে। এটি কখনোই হুবহু কপি করার জন্য তোমরা এটি ব্যবহার করবা না। আমি শুধুমাত্র এই অ্যাসাইনমেন্টটি বুঝিয়ে দেওয়ার স্বার্থে এই অ্যান্সার শিটটি উপস্থাপন করছি। তো আশা করছি তোমরা আমার এই ভিডিওতে প্রাপ্ত ধারণা প্লাস তোমাদের মূল বই এবং অন্যান্য সোর্স থেকে প্রাপ্ত ধারণাগুলো সমন্বয় করে তোমরা তোমাদের নিজস্ব উপস্থাপনায় এটি তোমাদের অ্যাসাইনমেন্ট খাতায় নিজেরা লিখবা। তো আমরা প্রথমেই অ্যাসাইনমেন্টের শুরুতেই দেখতে পাচ্ছি যে অরবিটাল অধিক্রমণের ভিত্তিতে সমযোজী বন্ধনের শ্রেণীবিভাগ এটির উপর ধারণা চাওয়া হচ্ছে। আমাদের এই রুব্রিক্সে যেটা দেয়া হয়েছে সেটি হলো যে অরবিটালের এই সিগমা বন্ধন এবং পাই বন্ধন এটার যথাযথ ব্যাখ্যা সহ এটি উপস্থাপন করতে হবে। আমরা জানি যে অধিক্রমণ এই বিষয়টি সিগমা পাই বন্ধনের আলোকেই আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটু অ্যান্সার শিটটির মাধ্যমে এটি আরো ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইথাইন অণু গঠনে পাই এবং সিগমা বন্ধনের ব্যাখ্যা। এখানে সিগমা বন্ধন সমযোজী বন্ধন সৃষ্টির সময় যদি এই সমযোজী বন্ধনে অংশগ্রহণকারী দুটি পরমাণু তাদের যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো পাশাপাশি পরস্পরের সাথে সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে বন্ধন সৃষ্টি করে, সেটি হলো সিগমা বন্ধন। এই সিগমা বন্ধনের ক্ষেত্রে দুটি এস অরবিটাল এসএস, একটি এস ও একটি পি অরবিটাল, এটি হয় হলো এসপি, এবং দুটি পি অরবিটাল পিপি এর সামনাসামনি অধিক্রমণের ফলে সিগমা বন্ধন সৃষ্টি হয়। নিচে আমাদের এই সিগমা বন্ধনগুলোর বেশ কিছু চিত্র দেওয়া আছে। এসএস, তারপরে এসপি, এরপরে হলো পিপি। এরপরে হলো আমাদের পাই বন্ধন। তো পাই বন্ধনের ক্ষেত্রে পরমাণুগুলো পরস্পর সামনাসামনি অধিক্রমণ না করে এটি পাশাপাশি অধিক্রমণ করবে এবং এক্ষেত্রে পরমাণু দুটি সমান্তরালে অবস্থান করবে। এই পি অরবিটালের এই পার্শ্ব অধিক্রমণের ফলে এই বন্ধনটা সৃষ্টি হচ্ছে। আর আমরা জানি যে সমযোজী বন্ধনে ইলেকট্রনগুলো শেয়ার করার মধ্য দিয়ে কিন্তু এই বন্ধন তৈরি হয়। তো তার এই পাই বন্ধনের ক্ষেত্রে সাধারণত একক বন্ডে এরা কিন্তু মূল গঠনটি হয় না। আমাদের এখানে এই পাই বন্ধনের যে ছবিটি দেয়া আছে, যেটি আমাদের পরস্পর পাশাপাশি অবস্থান করে পি অরবিটাল গুলো কিভাবে অধিক্রমণ করছে আমরা সেই ওভারলিপিংটা দেখতে পাচ্ছি। এরপর ইথাইনের অণুর মধ্যে এসপি সংকর আয়ন বিদ্যমান। কোনো
পরমাণু যোজ্যতা স্তরে একটি পি এবং একটি এস অরবিটাল যদি থাকে, তাহলে এদের সংক্রমণের ফলেই কিন্তু এই দুটি অরবিটাল তৈরি হয়। তো এখানে আমাদের এখন উদাহরণে আমরা আসব যে কার্বনের ক্ষেত্রে এই বিষয়টি কিভাবে ব্যাখ্যা দেওয়া যায়। তো কার্বনের ইলেকট্রন বিন্যাসটি প্রথমে দেখানো আছে। তো এই ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ যে 2 নম্বর কক্ষপথ, সেখানে এস এবং পি এর পুরো সিস্টেমগুলো দেখানো আছে। এখানে এস অরবিটাল থেকে উত্তেজিত অবস্থায় ইলেকট্রনটা যখন এই পিজেড অরবিটালে স্থানান্তর হয়, অর্থাৎ পুরো বিন্যাসটা যখন এরকম হয়, তখন এটার যোজনী 4 হিসেবে যোজ্যতা স্তরে 4টি অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি হয় এবং এরা এস এদের এই সর্বশেষ পি এবং জেড এই দুটির মধ্যে সংকরায়ন মানে অসংকরায়িত অবস্থায় থাকে। তারপর এরা পি এস এর সাথে কিভাবে সংকরায়ন হয় উত্তেজিত অবস্থায়, এবং তার ফলেই এই পাই বন্ধনটি কিন্তু সৃষ্টি হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখো ছবিতে এটি লক্ষ্য করো। এখানে তো ইথাইন অণুর 2 ধরনের সিগমা বন্ধন এবং 2টি পাই বন্ধন এখানে পাশাপাশি দেখানো আছে। আমরা এবার পরবর্তী অ্যান্সার শিটে যাব। পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে অরবিটাল সংকরায়নের ধারণা এবং সংকর অরবিটালের প্রকারভেদ ব্যাখ্যা করা। তা নির্দেশকে বলা হচ্ছে যে নীতি উল্লেখ পূর্বক হ্যালাইড সমূহের দ্রাব্যতার ক্রম ব্যাখ্যা করতে হবে এখানে আমাদের। তো প্রথমেই আমাদের এখানে এই পোলার আয়নটি কি এটার উপর ব্যাখ্যা দিতে হবে ফাজাইনের নীতি অনুসারে। তো এই যে ফাজানের যে নীতি, সেটির মাধ্যমে আমরা এই ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো কিভাবে ইলেকট্রন মেঘগুলোর মধ্যে বিশেষ ধরনের আকর্ষণের মধ্য দিয়ে তারা এই পোলারায়ন ক্রিয়াটি সম্পূর্ণ করে এবং যৌগের আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যগুলো তত বেশি কিন্তু প্রবল হয়ে থাকে। এই বৈশিষ্ট্যগুলো, এই নীতিগুলো এখানে উল্লেখ করা আছে। ক্যাটায়নের আকার ছোট হওয়া, অ্যানায়নের আকার বড় হওয়া, এবং পরবর্তীতে এই হ্যালাইড গুলোর মধ্যে অ্যানায়ন সমূহের আকার বৃদ্ধি পাওয়ার ক্রমটি এখানে উল্লেখ করা আছে। যেখানে আয়োডিনটার আকার সবচেয়ে বড় এবং ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট, এবং এই যৌগের ঠিক একই রকম ভাবে দেখানো আছে। এখন পানিতে দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে আমাদের পানিতে দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে যে ক্রমটি, সেটাও কিন্তু নিচে উল্লেখ করা আছে যে হ্যালাইড সমূহ কিভাবে পানিতে দ্রবীভূত হবে। তো দেখা যাবে যে সেখানে সিলভার হ্যালাইড, অর্থাৎ সিলভারের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে এটার দ্রবীভূত হওয়ার ক্রম সবচেয়ে বেশি, সবচেয়ে কম হলো সিলভার আয়োডাইডের।
এরপরের প্রশ্ন আমরা একটু দেখব। অণুর বন্ধন কোণের ওপর মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাব। রুব্রিক্সে যে বিষয়টি চাওয়া হয়েছে তা হলো সংকরণ ও বন্ধন কোণের ভিন্নতার কারণ ব্যাখ্যা দিতে হবে। তো আমরা এখন মূল অ্যান্সার শিটটি দেখি। এখানে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এর হাইড্রাইড সমূহের সংকরায়ন। তো এগুলো এই যে কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন এর হাইড্রাইড সমূহ যেমন মিথেন, অ্যামোনিয়া এবং পানি। তো প্রথমে মিথেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস গুলো উল্লেখ করা আছে কার্বনের, যে স্বাভাবিক স্টেজে কার্বনের ইলেকট্রন বিন্যাস, উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস, আর সংকরায়িত অবস্থায় ইলেকট্রন বিন্যাসকেও এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এরপর মিথেন অণুতে যে যোজ্যতা স্তরে একটি 2s এবং 2p অরবিটালের পারস্পরিক সংমিশ্রণে 4টি sp সংকর অরবিটাল তৈরি করে। তো এই যে হাইব্রিড অরবিটালের 4টি হাইড্রোজেনের এস এর সাথে মুখোমুখি অধিক্রমণের ফলে 4টি CH সিগমা বন্ধন গঠন করে এই মিথেন অণু গঠন হয়। এই মিথেন অণুর পুরো চিত্রটি এখানে দেখানো আছে। ঠিক অনুরূপভাবে আমাদের অ্যামোনিয়ার ক্ষেত্রে তার কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক অবস্থায় এটি, আর সংকরায়িত অবস্থায় এটা এরকম উত্তেজিত অবস্থার পর আর। তো অ্যামোনিয়ার নাইট্রোজেনের যোজ্যতা স্তরে 2টি s এবং 2টি p অরবিটাল পারস্পরিক সংমিশ্রণের ফলে sp সংকরায়ন অরবিটাল কিন্তু তৈরি করে, যেখানে n অর্থাৎ নাইট্রোজেনের যোজ্যতা স্তরে 3টি অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান। ফলে 3টি হাইড্রোজেন পরমাণুর একটি s অরবিটাল এবং নাইট্রোজেনের sp3 হাইব্রিড অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে 3টি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সিগমা বন্ধন কিন্তু গঠন করে এই অ্যামোনিয়া অণুটি সৃষ্টি হয়েছে। এখানে অ্যামোনিয়ার যে মূল গঠনের চিত্রটি সেটি কিন্তু উল্লেখ করা আছে, মধ্যবর্তী কোণ সহ। তো অ্যামোনিয়া অণুর মধ্যবর্তী কোণ সহ এটার এখানে যেহেতু এক জোড়া মুক্ত ইলেকট্রন বিদ্যমান, এখানে এদের যে অভ্যন্তরীণ কোণ সেটি 109°28' হওয়ার কথা, কিন্তু ওই মুক্ত ইলেকট্রনের বিকর্ষণ প্রবণতার জন্য এই কোণটি কমে 160° হয়েছে এবং এর আকৃতিটা পিরামিড আকৃতি হয়েছে। এরপর আমরা পানির ক্ষেত্রে দেখব এটি। পানির ক্ষেত্রেও আমাদের অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটি এখানে উল্লেখ করা আছে, স্বাভাবিক অবস্থায় এবং উত্তেজিত অবস্থায় এখানে উল্লেখিত আছে। তো সেখানে দেখা যায় যে হাইড্রোজেন এবং অক্সিজেনের অণুতে যে sp অরবিটালের মধ্যে সংকরণ অরবিটাল 2টি OH সিগমা বন্ধন গঠনের মাধ্যমে আমাদের এই পানির অণু সৃষ্টি হয়েছে। সেখানেও কিন্তু আমাদের এই বন্ধন কোণ
109.28 মিনিট, 109.28 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু এখানে দুটি মুক্ত জোড় ইলেকট্রন থাকার ফলে বিকর্ষণ বলটা আরো বেশি হয়েছে। এটা কমে হ্রাস পেয়ে কিন্তু তখন তাদের মধ্যে কোণের পরিমাণটা হয়েছে 104 ডিগ্রি, 104.5 ডিগ্রি, এবং অণুর আকৃতিটা ইংরেজি অক্ষর উল্টা ভি এর মতো কিন্তু হয়েছে। আশা করি যে এই বন্ধন কোণের এই পরিবর্তনের কারণগুলো তোমরা ইনশাল্লাহ বুঝতে পারছো। এরপর আমাদের শেষ প্রশ্ন, যে বিভিন্ন ভৌত অবস্থায় পানির অণুর সমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলগুলো ব্যাখ্যা করা। আর রুব্রিক্সে যে ধারণাটি চাওয়া হয়েছে তা হলো যে হাইড্রোজেন বন্ধনের প্রভাব এখানে যথাযথভাবে ব্যাখ্যা দিতে হবে। তো আমরা এখানে দেখি যে কঠিন অবস্থায় এক্স রশ্মির বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে যদি এটি পরীক্ষা করা হয় তাহলে দেখা যায় চারটি মানে প্রতিটি পানির অণুর অপর চারটি পানির অণুর সঙ্গে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে চতুস্তলকীয়ভাবে পরিবেষ্টিত থাকে এবং উন্মুক্ত কাঠামোর এটি একটি ক্যালাস গঠন করে, যার মধ্যে বরফের অণুর আন্তঃআণবিক যে ফাঁকা স্থান সেটি কিন্তু পানির চাইতে অপেক্ষাকৃত বেশি হয়, যে কারণের জন্য পানির অণুর চাইতে বরফের অণুর কিন্তু আকৃতিটা বেশি হয়। এখানে আমাদের সেটির ছবি কিন্তু দেয়া আছে। তো এরপরে আছে হলো তরল অবস্থায় হাইড্রোজেন H2O অর্থাৎ পানির অণুতে অক্সিজেন আংশিকভাবে থাকে ঋণাত্মক এবং হাইড্রোজেন আংশিকভাবে থাকে ধনাত্মক। এই অবস্থায় একাধিক পানির অণু একটি অপরটির বিপরীত চার্জের প্রতি আকৃষ্ট হয়ে এরা একত্রে থাকে। তো এরা একত্রে থাকার ফলে এদের কিন্তু কঠিনের মতো কিন্তু ওইরকম একটা বেশি জায়গা নিয়ে তারা যে অবস্থান করবে সেটি কিন্তু করে না। তার ফলশ্রুতিতে সেখানে যে একটি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে তারা পরস্পর খুব কাছে আসে এবং পানির অণুর যে স্থান গ্রহণের পরিমাণ সেটি কিন্তু বরফের চেয়ে কম হয়। এখন এই যে পানির অণুর আণবিক ভাবে যে তার একটা গুচ্ছ গঠন এখানে দেয়া আছে, এটাকে পৃথক করার জন্য সেখানে কিন্তু প্রচুর শক্তির প্রয়োজন হয়। এজন্য স্বাভাবিক তাপমাত্রাতেই কিন্তু আমরা পানিকে তরল আকৃতিতে পাই এবং এটা পাওয়ার ফলে এই পৃথিবীতে বিভিন্ন জীবগুলো অতি সহজেই বেঁচে আছে। এরপরে সর্বশেষ হলো গ্যাসীয় অবস্থায়। তো গ্যাসীয় অবস্থায় দেখা যায় যে গ্যাসীয় পদার্থের মধ্যকার আন্তঃআণবিক দূরত্বগুলো বেশি থাকে, বিধায় এদের মধ্যে আকর্ষণ বল তেমন কাজ করে না এবং কোনো হাইড্রোজেন বন্ধনও তাদের মধ্যে নেই। তাই পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে এদের মধ্যকার সকল হাইড্রোজেন বন্ড কিন্তু ভেঙে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা পানির এই তিন অবস্থার মধ্যে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে কিভাবে তাদের বন্ধন প্রকৃতিগুলোর পরিবর্তন আসে সেটি বুঝতে পারছো। তো এই আলোচনার মধ্য দিয়ে আজকের এই প্রোগ্রামটি শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।